আসসালামু আলাইকুম এভরিওয়ান। সরকারি চাকরিতে যোগদানের সময় সম্পদের হিসাব বিবরণী পূরণ করতে হয়। আজকে আমরা সেই হিসাব বিবরণী নিয়ে কথা বলবো। কেন পূরণ করতে হয় বা কি কারণে পূরণ করতে হয় বা এটার উদ্দেশ্য কি, সবকিছু নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে দেখি আসলে এই ফর্ম আমাদের কেন পূরণ করতে হয়। তো সরকারি চাকরির আচরণ বিধিমালা 1979 13 এই বিধিমালা অনুযায়ী মূলত আমাদের এই সরকারি চাকরিতে যোগদানের সময় আহ, বিবরণী পেশ করতে হয়। তো এখানে বলা আছে, আমরা একটু দেখি। একটা রুলস বলা আছে, দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ডাক্ট রুলস 1979 13 উপবিধান অনুযায়ী সকল স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র চাকরিতে যোগদানের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রার্থীকে জমা দিতে হবে। এই রুলস অনুযায়ী আমাদেরকে সরকারি চাকরিতে যোগদানের সময় সম্পত্তির বিবরণী প্রদান করতে হবে। তো আমরা প্রথমেই দেখি যে সম্পত্তির বিবরণীতে মূলত স্থাবর এবং অস্থাবর এই দুটি চার্ট অনুযায়ী আমাদের পূরণ করতে হয়। তো প্রথমেই যে ইনফরমেশনগুলো দিতে হবে সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন, যেমন নিজের নাম এখানে থাকবে, যে আমার নাম এখানে থাকবে, পরিচিতি নম্বর, অর্থাৎ একজন চাকরিরত প্রার্থী যখন চাকরিতে প্রবেশ করে তখন তাদের একটা ইউনিক আইডি তৈরি হয়। তো সেক্ষেত্রে তাদের আইডি থাকে, বাট আমরা যারা প্রথম চাকরিতে প্রবেশ করব তাদের ক্ষেত্রে ইউনিক আইডি প্রযোজ্য নয়। সো এটা ফাঁকা থাকবে। তো এখানে কিছু লেখার প্রয়োজন নেই। এরপর পদবি, যে যে চাকরিতে প্রবেশ করবে সেই চাকরির পদবি অনুযায়ী এই পদবি এখানে লিখতে হবে, পদবীর নাম। যেমন যদি কেউ শিক্ষক হয় তাহলে শিক্ষক লিখবে, যদি কেউ ডক্টর হয় তাহলে ডক্টর লিখবে, বিসিএস ক্যাডারের ক্ষেত্রে বিসিএস ক্যাডার লিখবে। তো এখানে পদবীর নাম লিখতে হবে। আহ, তো চাকরিতে যোগদানের তারিখ, এরপরে চাকরিতে যোগদানের তারিখ, অর্থাৎ এই ফর্মটা মূলত আমাদের প্রজ্ঞাপনের পরে যখন পদায়নের নোটিশ প্রকাশ করবে তখনই মূলত আমাদের এই ফর্মগুলো পূরণ করতে হবে। তো সেই নোটিশে বলা থাকবে যে কত তারিখে আমরা হসপিটালে যোগদান করব, সেই যোগদানের তারিখটা আমাদের মেনশন করতে হবে। আর ধরে নিলাম যদি চাকরির যোগদানের তারিখ 20 তারিখ হয়, তাহলে এখানে 20 তারিখ মেনশন করে দিতে হবে। এরপর বর্তমান কর্মস্থল, অর্থাৎ যে হসপিটাল বা যেখানে আমাদের পদায়ন দেয়া হবে সেই হসপিটালের নাম এখানে বর্তমান কর্মস্থল হিসাবে লিখতে হবে। এরপর যা আছে সবগুলো আমাদের সেম ভাবে লিখে এখানে ওই যে তারিখে আমরা যোগদান করব সেই যোগদানের তারিখ এখানে লিখে দিতে হবে। তো এই বেসিক তথ্যটুকু আমাদের প্রথমে পূরণ করতে হবে। এরপরে হচ্ছে আমাদের প্রথম যেটা, সেটা হচ্ছে স্থাবর, অর্থাৎ যে সম্পত্তিগুলো আমাদের জমি জমা ইমারত যে ফিক্সড থাকে, পার্মানেন্ট সম্পত্তিকে মূলত স্থাবর সম্পত্তি বলা হচ্ছে। তাহলে এখানে প্রথম হচ্ছে যেটা হচ্ছে জমি, কৃষি, অকৃষি, এরপর ইমারত অর্থাৎ বিল্ডিং, এরপর বসতবাড়ি, এরপর ব্যবসা প্রতিষ্ঠান কতটুকু আছে সেগুলো আমাদের এখানে পূরণ করতে হবে। তো এখানে প্রথমে বলা আছে অর্জনের তারিখ, এরপর আছে যার নামে অর্জিত, এরপর সম্পদের বা সম্পত্তির প্রকৃতি, অবস্থান ও পরিমাণ, এরপর কিভাবে অর্জিত, অর্জনের তারিখে মূল্য কত ছিল, ক্রয় হলে অর্থের উৎস কি ছিল, চাকরিতে প্রবেশের সময় সম্পদ বা সম্পত্তির পরিমাণ ও মূল্য কত ছিল, এবং আমরা কোনো সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরকৃত সম্পদ বা সম্পত্তির বিবরণ বা মূল্য, অর্থাৎ কোনো সম্পত্তি যদি বিক্রয় করে থাকি সে বা হস্তান্তর করে থাকি সে তার মূল্য কত ছিল সেটা লিখি। আর মন্তব্য হচ্ছে এর বাইরে যদি কোনো এক্সট্রা ইনফরমেশন লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা মন্তব্যে লিখবো। তো প্রথমেই আমরা বলি যেটা হচ্ছে এখানে নিজের নামের সম্পত্তি যেটা আছে সেই সম্পত্তিগুলো লিখতে হবে। যদি কোনো সম্পত্তি না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই। যেমন জমি, কৃষি বা অকৃষি জমি, কারো নামে যদি কৃষি জমি বা অকৃষি জমি দেয়া থাকে, কেউ যদি জমি কিনে থাকে অথবা উত্তরাধিকার সূত্রে যদি কেউ জমি পেয়ে থাকে, সেক্ষেত্রে এই অর্জনের তারিখ, এখন অর্জনের তারিখটা এখানে শুধুমাত্র সাল লিখলে হবে। যদি কেউ সাপোজ 2010 সালে সম্পত্তি পেয়ে থাকে উত্তরাধিকার সূত্রে, কিংবা জমি কেউ কিনে থাকে, তাহলে এখানে শুধু সালটা লিখলে হবে, এখানে তারিখ লেখার প্রয়োজন নাই। তো এখানে অর্জনের তারিখ ধরে নিলাম 2010, যার নামে অর্জিত, যদি নিজ নামে অর্জিত হয় তাহলে এখানে নিজ লিখতে হবে। আর যদি দেখা যায় অনেকেই বাবা মায়ের নামে কিনতে পারে, সেক্ষেত্রে বাবা মায়ের নাম দিতে পারে, অথবা স্ত্রীর নামে কিনতে পারে, সেক্ষেত্রে স্ত্রীর নাম, অর্থাৎ যার নামে অর্জিত তার নাম এখানে থাকবে।
এরপর সম্পত্তির প্রকৃত অবস্থান ও পরিমাণ, সম্পত্তি আসলে কোথায় বা সম্পত্তির পরিমাণ কতটুকু। আমি ধরে নিলাম এবার যদি ঢাকায় সম্পত্তি কিনে, তাহলে ঢাকা লিখে কতটুকু সম্পত্তি, যে 1 শতক, 2 শতক, 3 শতক, 5 শতক এভাবে লিখতে হবে। অথবা যদি সেটা অন্য কোথাও থাকে, যে এলাকায় থাকবে সেখানকার অবস্থান লিখে সম্পত্তির পরিমাণটুকু লিখতে হবে, যে কৃষি জমি কি 10 শতক বা 15 শতক বা 20 শতক বা 1 বিঘা 2 বিঘা, যার কাছে যেটাই আছে সেটাই লিখতে হবে। এরপর কিভাবে অর্জিত, যদি এটা হচ্ছে আমরা নিজে কিনে থাকি, সেক্ষেত্রে আমরা লিখবো যে নিজের আয় থেকে, অথবা যদি আমরা একটা ব্যাংকের ঋণ থেকে করে থাকি তাহলে ব্যাংকের সঞ্চয় থেকে, আর যদি এটা উত্তরাধিকার সূত্রে হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে এটা লিখে দেবো, যে অর্জিত কিভাবে, উত্তরাধিকার সূত্রে। আর তখন যে আমরা 2010 সালে যে সম্পত্তিটা পেয়েছি, তখন তার মূল্য কত ছিল, আমি ধরে নিলাম যে তার মূল্য 5 লাখ টাকা ছিল, তাহলে সেটা এখানে 5 লাখ টাকা লিখতে হবে। উত্তরাধিকার সূত্রে 5 লাখ টাকা মূল্য ছিল। ক্রয় হলে অর্থের উৎস, যদি নিজে কিনে থাকি তাহলে সেই অর্থের উৎস কি ছিল। কেউ যদি চাকরি করে সঞ্চিত অর্থ থেকে কিনে থাকে, তাহলে এখানে লিখবে যে বেতন হতে সঞ্চয়, এরকম একটা লিখে দিলে হবে। আর যদি সেটা উত্তরাধিকার সূত্রে থাকে, পৈতৃক সূত্রে, তাহলে এখানে পৈতৃক সূত্রে লিখে দিবে। আর যদি কোনো কিছু না থাকে, তাহলে লেখার দরকার নাই। আর চাকরিতে প্রবেশের মূল্য, অর্থাৎ যখন আমরা যে তারিখে চাকরিতে প্রবেশ করব, সেই সময়ে আসলে যে সম্পদটুকু ছিল, সেই সম্পদের মূল্য কতটুকু, ধরে নিলাম তখন মূল্য একটু বেড়ে 7 লাখ বা 10 লাখ হয়েছে, সেই 7 লাখ 10 লাখ এখানে লিখতে হবে। আর বিক্রয় বা হস্তান্তরযোগ্য সম্পদের মূল্য যদি না থাকে, তাহলে এটা ফাঁকা থাকবে, আর মন্তব্য ফাঁকা থাকবে, এক্সট্রা তেমন কিছু লেখার দরকার নেই। সেম ওয়েতে ইমারতের ক্ষেত্রেও অর্জনের তারিখ যদি থাকে, সেক্ষেত্রে দিতে হবে। যার নাম সেটা দিতে হবে, কিভাবে সেটা দিতে হবে, বসত বাড়ি যদি থাকে দুইটা একটা, হ্যাঁ, এভাবে অনুরূপভাবে কিভাবে অর্জিত, তার মূল্য, ক্রয় হলে তার উৎস, হ্যাঁ, এভাবে সবগুলো অংশ পূরণ করতে হবে। যদি না থাকে, তাহলে এই অংশগুলো পূরণ করার দরকার নেই। বসত বাড়ির ক্ষেত্রে দেখা যায় বসত বাড়ি থাকতে পারে, অনেকেরই আছে। তো বসত বাড়ি অর্জনের তারিখ যদি নিজের নামে থাকে, সেক্ষেত্রে এখানে সাল লিখতে হবে। আর যদি না থাকে, তাহলে এই অংশগুলো কোনোটাই পূরণ করার দরকার নাই। অনুরূপভাবে সবগুলো ঘর কিন্তু পূরণ করতে হবে, যে অর্জনের তারিখ দিতে হবে, যার নামে অর্জিত, যদি নিজের নামে হয় তাহলে নিজের নামে, আর যদি নিজের নাম ব্যতীত আহ, সন্তান কিংবা বা, স্ত্রী কিংবা বাবা মায়ের নামে অর্জিত হয়, সেক্ষেত্রে সেটা নাম কিন্তু লিখতে হবে। তারপর সম্পত্তির অবস্থান ও পরিমাণ, সম্পত্তিটি কোথায় আছে, ঢাকায় নাকি রংপুরে, যেখানে আছে সেখানে লিখতে হবে, এবং পরিমাণ কতটুকু। আর বসত বাড়ির ক্ষেত্রে যে বসত বাড়ি এত এত বসত বাড়ি কতটুকু হয়, যে এত শতক। ইমারতের ক্ষেত্রে যে দুটা বা একটা বিল্ডিং আছে। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা বা দুইটা কি, যদি বলি যে দোকান আছে, সেভাবে আমরা লিখবো। হ্যাঁ, তো কিভাবে অর্জিত, যদি বসত বাড়ি পৈতৃক সূত্র হয়, তাহলে পৈতৃক সূত্রে লিখবো। আর যদি নিজে ক্রয় হয়, তাহলে নিজে ক্রয় লিখবো। হ্যাঁ, আর অর্জনের মূল্য, তখন অর্জনের মূল্য কত ছিল, বসত বাড়ি 4 শতক জমি বা 5 শতক জমির মূল্য ধরে নিলাম যে 20 লাখ টাকা, সেই 20 লাখ টাকা লিখতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান, যে ধরো একটা প্রতিষ্ঠান বা দোকান কেনা হয়েছে, সেই দোকানের মূল্য ছিল 5 লাখ টাকা, সেটা এখানে লিখতে হবে। এরপর ক্রয় হলে অর্থের উৎস, যদি নিজে ক্রয় থাকে, সেক্ষেত্রে সেই অর্থের উৎস কি ছিল, অর্থের উৎস ধরে নিলাম যে ব্যাংক থেকে কেনা অর্থের উৎস ছিল, আমরা সেখানে এটা লিখতে পারি। যদি ব্যাংকের ঋণ হয়, সেক্ষেত্রে আমরা ঋণ লিখতে পারি, অর্থাৎ যেটা আছে সেটাই আমরা লিখতে পারি। অথবা বেতন থেকে সঞ্চয় হলে বেতন থেকে সঞ্চয় আমরা লিখবো। এরপর চাকরিতে প্রবেশের সময় এটার মূল্য কত ছিল, সেই মূল্যটা এখানে লিখতে হবে। আর এই অংশ, যেহেতু কোনো কিছু হস্তান্তর করা হয়নি, সেই অংশটা এটা ফাঁকা থাকবে। আর মন্তব্যতে কোনো কিছু লেখার দরকার নেই, যেহেতু এক্সট্রা কোনো তথ্য আমাদের কাছে নাই মন্তব্যতে, তাহলে আমরা তেমন কিছু লিখবো না। তো মোট হচ্ছে একটা ব্যাপার আসবে, মোট আসলে কত টাকার, চাকরিতে প্রবেশের সময় সম্পদ বা সম্পত্তির মূল্য মোট কত টাকা দাঁড়িয়েছে। এখানে হয়তো দেখা যাবে কৃষি জমির একটা মূল্য ছিল, ইমারতের একটা মূল্য ছিল, বসতবাড়ির একটা মূল্য ছিল, ব্যবসা প্রতিষ্ঠানের একটা মূল্য ছিল। টোটাল ধরে নিলাম যে এখানে 20 লক্ষ টাকা একটা ছিল। তো এই 20 লক্ষ টাকা এখানে লিখতে হবে, অর্থাৎ সেই প্রার্থী 20 লাখ টাকার স্থাবর সম্পত্তির মালিক, সেটাই এখানে দিতে হবে। এরপরে একটা আছে, সেটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। মূলত দুইটা সম্পত্তির হিসাব আমাদের দিতে হবে, স্থাবর এবং অস্থাবর। তো অস্থাবরের ক্ষেত্রেও সেম অনুরূপভাবে এটা পূরণ করতে হবে। যতটুকু এর আগে আমরা পূরণ করেছি, ততটুকু পূরণের পরে এখানে দেয়া আছে অলংকার আদি, স্টকস, শেয়ার বা সঞ্চয়পত্র, বীমা, হ্যাঁ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, মোটর ভেহিকেলস বা ইলেকট্রনিক্স সামগ্রী, যেগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। তো
এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অলংকারাদি যেহেতু মেয়েদের থাকে, সো সেটা লিখতে হবে যে অর্জনের তারিখ কত, যে 2010 সাল, 12 সাল, 15 সাল বা তার আগে, যেটা হচ্ছে সেখানে লিখবে যার নামে অর্জিত। যদি নিজের নামে অর্জিত অবশ্যই নিজের নামেই থাকে, সেটা নিজের নামে লিখবে। সম্পত্তির অবস্থান পরিমাণ, সম্পত্তির কতটুকু পরিমাণ কতটুকু, যে স্বর্ণালঙ্কার যে 3 ভরি বা 2 ভরি বা 5 ভরি যেটা আছে সেটা এখানে লিখতে হবে। এরপরে কিভাবে অর্জিত, দেখা যায় অলংকারিতে অনেক সময় এটা উপহার হয়, তো এটা উপহার হিসাবে লেখা যেতে পারে যে কিভাবে অর্জিত, এটা উপহার, অথবা কেউ যদি কিনে থাকে স্বর্ণ সেক্ষেত্রে আহ, ক্রয়কৃত লিখলে হয়ে যাবে। অর্জনের মূল্য ছিল ধরলাম 5 লাখ বা 10 লাখ, যেটা সেখানে লিখতে হবে। ক্রয় হলে অর্থের উৎস, যে নিজের যদি চাকরি থেকে হয় তাহলে সঞ্চয়কৃত অর্থ থেকে, অথবা ঋণ থেকে, অথবা এটা যদি ক্রয়কৃত অর্থের উৎস অন্য কিছু হয়ে থাকলে তাহলে অন্য কিছু এখানে লেখা। তারপর চাকরিতে প্রবেশ সময় মূল্য যতটুকু, অর্থাৎ অনুরূপভাবে স্থাবর সম্পত্তি যে চার্টগুলো আমরা পূরণ করছি অনুরূপভাবে সেগুলো পূরণ করতে হবে। অর্থাৎ বিক্রয় বা হস্তান্তরযোগ্য এগুলো লেখার কোনো দরকার নেই, কারণ এগুলোতে আমাদের অপশন থাকতেছে না। কারো যদি থেকে থাকে বিক্রয় বা হস্তান্তরযোগ্য সম্পত্তির মূল্য, অর্থাৎ যেটা আমরা বিক্রয় করেছি, না আমাদের কাছে সম্পত্তি ছিল, সেটা যদি কেউ থেকে থাকে তাহলে এখানে লিখতে হবে। তো সচরাচর এটা থাকার কথা না, আর যদি থাকে সেখানে লিখতে হবে। আর মন্তব্যতে আসলে এক্সট্রা কিছু লেখার দরকার নাই, যেহেতু আমাদের এই অংশগুলো পূরণ হয়ে যাচ্ছে, তাহলে মন্তব্যতে এক্সট্রা তথ্য দেওয়ার দরকার নেই। এরপর স্টক যেহেতু সচরাচর থাকার কথা না, যদি থাকে সেম ওয়েতে এটা পূরণ করতে হবে স্টকসের জায়গায়। শেয়ার বা সঞ্চয়পত্র, কেউ যদি শেয়ার দিয়ে থাকে, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার, সেগুলো যদি দিয়ে থাকে সেটা এখানে লিখতে হবে। যদি না থাকে তাহলে ফাঁকা থাকবে। এরপর বিমা, অনেকেই বিমা করতে পারে, তাহলে বিমার যে তারিখে অর্থাৎ যে সালে করা সেই বিমার সাল এখানে দিতে হবে। ধরে নিলাম যে 2010 সাল, হ্যাঁ 2010 সালে বিমা করেছে, যার নামে বিমা করা হয়েছে সেই বিমার নাম দিতে হবে। বিমা কতটুকু, কত টাকার বিমা করা হয়েছে সেখানে দিতে হবে। তা বিমা কিসের টাকা করা হয়েছে, চাকরির টাকায়, সেটা দিতে হবে। এই বিমার উৎস কি ছিল, নিজের টাকার উৎস ছিল নাকি অন্য কোনো উৎস ছিল, সেটা দিতে হবে। এরপর অনুরূপভাবে কত টাকার বিমা এখানে দিতে হবে। এরপর নগদ ব্যাংকে, যদি কারো ব্যাংকে গচ্ছিত অর্থ থাকে, অর্থাৎ নগদ বা গচ্ছিত, অর্থাৎ ব্যাংকে কেউ টাকা রাখে, স্যালারির টাকা থাকতে পারে, সেখানে লিখতে হবে ব্যাংকের টাকা কত তারিখ থেকে, মানে কত সাল থেকে অর্জিত করা শুরু হচ্ছে, সেটা এখানে লিখলে হয়ে যাবে। যার নামে, যে নিজের নামে হলে নিজের নামে সচরাচর থাকে সবকিছুই নিজের নামে। তারপরে কত টাকা ছিল, যে আমি ধরুন রংপুরে একটা ব্যাংকে আমি 10 লাখ টাকা রেখেছি, সেখানে এখানে লিখবো রংপুর ব্যাংকে 10 লাখ টাকা। কিভাবে অর্জিত, যে আমার স্যালারির টাকা থেকে আমি এখানে সঞ্চয় করেছি, আর কত টাকা সঞ্চয় করেছি, এখানে হয়তো 10 লাখ টাকা সঞ্চয় করেছি। তাহলে এটা ক্রয়কৃত, যেহেতু ব্যাংক আসলে ক্রয়কৃত কিছু না, এটা আমার হচ্ছে কি নিজের সঞ্চিত অর্থ থেকে। আর এটা 10 লাখ টাকা, যেটা ছিল 10 লাখ টাকা, বাকি অংশগুলো ফাঁকা থাকবে। অবশ্যই মোটর ভেহিকেলস, এটা ছেলেদের ক্ষেত্রে কমন একটা ব্যাপার। মোটর ভেহিকেলস থাকতে পারে, তাহলে অর্জনের তারিখ কেউ যদি ধরে নেয় যে 2015 সালে একটা মোটরসাইকেল কিনেছে, 2015 সাল, এটা হচ্ছে নিজের নামে মোটরসাইকেলটি। উম, এরপর মোটরসাইকেলটার অবস্থান পরিমাণ, মোটরসাইকেলটা আসলে কি মোটরসাইকেল, বা মোটরসাইকেলের কোথায় আছে সেটা লিখতে হবে। যেহেতু এটা অস্থাবর সম্পত্তি, সবগুলো অস্থাবর সম্পত্তি পূরণ করতেছি আমরা, সেক্ষেত্রে মোটরসাইকেল এর পরিমাণটা লিখতে হবে, যে কি মোটরসাইকেল, যে 100 সিসি 200 সিসি মোটরসাইকেল, সেটা লিখতে হবে। হ্যাঁ। আর কিভাবে অর্জিত, নিজে ক্রয়কৃত হলে নিজে ক্রয়কৃত, যদি এটা উপহার হয় তাহলে উপহার লিখতে হবে। তাহলে এটা তখন মূল্য ছিল, মোটরসাইকেল কেউ যদি 1.5 লাখ বা 2 লাখ 3 লাখ টাকা দিয়ে কিনে থাকে তাহলে 3 লাখ টাকা নিজের অর্জিত বা ক্রয়কৃত, অথবা উত্তরাধিকার সূত্রে আসলে মোটরসাইকেল হয় না, বাট উপহার হয়। কেউ যদি শ্বশুর বাড়ি থেকে উপহার পেয়ে থাকে সে উপহার, তাহলে উপহার অথবা ক্রয়কৃত এই দুটো অপশন এখানে থাকবে। এরপর ক্রয়কৃত অর্থের উৎস, যে নিজের সঞ্চিত অর্থ অথবা উপহার, যেটা দুইটার মধ্যে যে কোনো একটা এখানে হবে। এরপর মূল্য কত ছিল, যে চাকরিতে প্রবেশ সময় এটা মূল্য যে 3 লাখ টাকা ছিল, 3 লাখ টাকা দিন, এই অংশটুকু ফাঁকা থাকবে। আমরা জানি সম্পত্তির মূল্য বিবরণ ফাঁকা থাকবে। তাই এইভাবে মোটর সাইকেলটা পূরণ করতে হবে। এরপর ইলেকট্রনিক জিনিস, দেখা যায় অনেকের কম্পিউটার থাকে, পার্সোনাল কিংবা রেফ্রিজারেটর থাকতে পারে, তো কম্পিউটার যদি থাকে সেক্ষেত্রে কম্পিউটার অর্জনের তারিখটা লিখে দিলে হবে, যার নামে অর্জিত সেটা লিখতে হবে। এরপর কি কম্পিউটার বা ল্যাপটপ, সেটা এইচপি বা যেটাই বলি না কেন, যে কম্পিউটার, এখানে বলা আছে কিন্তু সম্পত্তির প্রকৃত অবস্থান ও পরিমাণ, অর্থাৎ কি কম্পিউটার, যদি একটা কম্পিউটার তাহলে একটা, যদি দুইটা হয় দুইটা, মোটর ভেহিকল যদি দুইটা হয় দুইটা, হ্যাঁ। যদি অর্থাৎ অলংকারে যদি 5-6 ভরি হয় সেখানে লিখতে হবে, পরিমাণটুকু লিখতে হবে এবং সাথে অবস্থানটুকু লিখতে হবে। অবস্থান আমি ধরে নিলাম যে আমার এই
ইলেকট্রনিক যন্ত্রপাতি কম্পিউটার কয়টা আছে, যে ধরলাম যে রংপুরে আছে ইলেকট্রনিক যন্ত্রপাতি, বা আমার কাছে আছে ধরে নিলাম, সেটা আমি এখানে লিখবো, লিখে যে রংপুরে ইলেকট্রনিক যন্ত্রপাতি আমার কম্পিউটার আছে একটা, রেফ্রিজারেটর আছে একটা, এয়ার কুলার আছে একটা, টেলিভিশন আছে একটা, সবগুলো এখানে পর্যায়ক্রমে লিখবো, যে কম্পিউটার একটা, টেলিভিশন একটা, এয়ার কুলার একটা। তো এই এভাবে লিখলে হবে। আবার যদি খুব বেশি থাকে সবকিছু, তাহলে হয়তো ওভারথিং হয়ে যাবে, তো যার কারণে যতটুকু থাকে, যে কম্পিউটার একটা লিখে যে কি কম্পিউটার, এইচপি কিংবা লেনোভো, যেটা সেটা লিখে দিলে হয়ে যাবে, বা শর্ট করে লিখলে হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। এরপরে কিভাবে অর্জিত, নিজে ক্রয় হলে নিজে ক্রয়, আর যদি এটা উপহার হয় তাহলে উপহার লিখে দিতে হবে, উপহার লিখে বা নিজে ক্রয়কৃত লিখে এটার দাম লিখতে হবে, যে 40,000 50,000 যেটা মূল্য সেটা লিখতে হবে। এরপর ক্রয় হলে অর্থের উৎস নিজের সঞ্চিত অর্থ, অথবা ব্যাংক থেকে ঋণকৃত অর্থ, অথবা উপহার, এই তিনটা লিখতে যে কোনো একটা, যার কাছে যেটা যেভাবে এসেছে হুম এই অর্থের উৎস সেটা লিখতে হয়ে যাবে। এরপর চাকরিতে প্রবেশ সময় মূল্য কত ছিল সেটা লিখলে হয়ে যাবে, আর বাকি অংশটুকু আমাদের না পূরণ করলে চলবে। এই ছিল মূলত অস্থাবর সম্পত্তির তালিকা। অনুরূপভাবে এই অস্থাবর সম্পত্তি টোটাল করে একটা অ্যামাউন্ট আসবে, ধরে নিলাম যে এখানেও 20 লাখ টাকা আসবে। তাহলে টোটাল সম্পত্তি, যে স্থাবর 20 লাখ টাকা এবং অস্থাবর 20 লাখ টাকা। তো এই যে 20 লাখ টাকা একজন প্রার্থীরা আসলো, 5 বছর বা 10 বছর পরে দেখা যাবে সেই অ্যামাউন্ট হয়তো কিছু বাড়তে পারে, বা কমতে পারে, অবশ্যই কমবে না, কারণ সম্পত্তি হয়তো বাড়তে পারে কমতেও পারে, এটা ঠিক। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে একজন মানুষ বা একজন প্রার্থী কতটুকু দুর্নীতি করেছে, মূলত সেই আহ, দুর্নীতির মাপকাঠিটা দেখার জন্য এই সম্পদের বিবরণীটা নেওয়া হয়ে থাকে। তো এটাই ছিল মূলত আসলে সম্পদের বিবরণী নেওয়ার উদ্দেশ্য। তো এই জন্য মূলত সম্পদের বিবরণী নেওয়া হয়ে থাকে। তো এভাবে সম্পদের বিবরণী পূরণ করলে হয়ে যাবে। এরপরে ছোট্ট একটা অংশ আছে, সেটা হচ্ছে নিজের স্বাক্ষর দিতে হবে, এরপর নিজের নামটা দিতে হবে এবং পদবিটি, সেই পদবি এখানে উল্লেখ করতে হবে। তো এভাবেই মূলত সরকারি চাকরিতে যোগদানের সময় যে সম্পদের বিবরণী স্থাবর এবং অস্থাবর পূরণ করতে হয়, তো এই অ্যাক্ট অনুযায়ী 1979 13 এক বিধি অনুযায়ী পূরণ করতে হবে। তো অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে আসলে সম্পদের বিবরণীর ফর্ম কি এটাই? হ্যাঁ, সম্পদের বিবরণী ফর্ম, অর্থাৎ যে বিবরণী ফর্মে আচরণ বিধিমালা 1979 13 এক বিধি লেখা আছে, সেই ফর্মটাই পূরণ করতে হবে। আবার অনেকেই হয়তো পূরণ করতে পারে যে একটা 4 পাতার একটা বিবরণী ফর্ম আছে, যেটা নিতে পাওয়া যায়, সেটা মূলত একজন চাকরিজীবী প্রার্থী যখন তার 5-6 বছর চাকরি হয়ে যায়, তখন আবার এই সম্পদের বিবরণী হিসাবের জন্য একটা বিধিমালা করা হয়। সেই বিধিমালাটাই হচ্ছে ওই 4 পেজ করে। তো যারা প্রথমে চাকরিতে প্রবেশ করবে তাদের জন্য এই 2 পেজের ফর্মটা পূরণ করে দিলে হয়ে যাবে। আবার বলতেছি, যারা প্রথমে চাকরিতে প্রবেশ করবে তাদের জন্য এই 2 পেজের, অর্থাৎ যেটাতে লেখা থাকবে বিধিমালা 1979 13 এক বিধি, সেই ফর্মটাই পূরণ করে দিতে হবে। তো আশা করি যেভাবে বলেছি এভাবে পূরণ করলেই হয়ে যাবে। এক্সট্রা আর তেমন কোনো তথ্য দেওয়ার প্রয়োজন নাই। তো আশা করি ভিডিওটি তো সবার কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।